আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি হোমিওপ্যাথ ডক্টর বিপ্লব দাস। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। ডক্টর দাস, আমরা চারপাশে দেখতে পাচ্ছি যে বহু মানুষ তারা কোনো ডাক্তারের কাছে গেলেন না, কোনো হোমিওপ্যাথের কাছে গেলেন না, তারা নিজেরা নিজেদের পছন্দ মতো আর্সেনিক অ্যালবাম কিনে নিলেন এবং প্রতিদিন সকালে একটু গরম জলের সঙ্গে 2 ফোঁটা করে দিয়ে খেতে লাগলেন। এইভাবে কিন্তু আসলে তাহলে কোনো জায়গায় তারা পৌঁছতে পারছেন না। আপনি যেটা বলছেন যে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে এবং সেই ওষুধ কতদিন খাবেন সেগুলোও কিন্তু ভালো করে দেখে নেওয়া অবশ্যই দেখতে হবে। এই যে বললেন না গরম জল, প্রথম কথাই হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ গরম জলে দেওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। জলে খেতে হয় নর্মাল জলে, নর্মাল টেম্পারেচারে জলে খেতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেরকম বললাম যে রেগুলার খেতে হবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না কোনো লক্ষণ দেখা দেয়। ধরুন হাত ব্যথা, জ্বর ভাব, আর তারপরেও একটু ব্যাপার আছে, এই লক্ষণ দেখা দিল মানে রিঅ্যাকশন হলো, আপনি বুঝলেন। এবার 3-4 দিন স্টপ করে দিলেই লক্ষণটা চলে যাবে। তারপর আবার আরো 2-1 বার ঠিক এরকম 4 দিন 5 দিন 6 দিন বা 10 দিন খেতে হবে। এরকম 2-3 বার খাওয়ার পর মানে এটা অলমোস্ট লাইক বুস্টার ডোজ, এরকম 2-3 বার করার পর তারপর স্টপ করে দিতে হয়। এবার একটা বড় গ্যাপ দিতে হয়, ধরুন 1 মাস পরে আমি আরেকবার এরকম করলাম। তখন কি হয় আমরা মোটামুটি বুঝতে পারি যে ঠিক আছে 1 মাস পরে যখন করলাম তখন যদি আমার ইমিউনিটি তৈরি হয় তখন কিন্তু 1 মাস পরে এইরকম 5 ডোজ 10 ডোজ বা 20 ডোজ খাওয়ার পরে অনেক সময় দেখা যাবে আর রিঅ্যাকশন হচ্ছে না, আর কোনো সিমটম দেখা দিচ্ছে না। তখন আমি কনফার্ম হব এবার আমার ইমিউনিটি তৈরি হয়েছে। তারপর আমি আরেকবার দেখতে পারি যদি এপিডেমিক থাকে 6 মাস পরে আরো কয়েক ডোজ খাইয়ে আবার এরকম সিমটম দেখা যায় কিনা। যদি দেখা যায় যে 6 মাস পরেও কয়েক ডোজ খাইয়ে সিমটম দেখা যাচ্ছে না, তাহলে আমি শিওর হয়ে গেলাম যে 6 মাস পর্যন্ত তখনও এই ধরনের রোগের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ ক্ষমতা আছে। এটাই হচ্ছে সিস্টেম। আচ্ছা, এইটা তো গেল প্রতিরোধের দিকটা। এবারে যদি আমরা একটু কিওরের দিকটা নিয়ে কথা বলি, যে যারা করোনা আক্রান্ত তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি কি ভূমিকা পালন করতে পারে? ব্যাপারটা হচ্ছে হোমিওপ্যাথিতে একটা সুবিধা হচ্ছে যে রোগের নাম বা কি কারণে রোগটা হয়েছে, ব্যাকটেরিয়া না ভাইরাস, এর উপর চিকিৎসাটা নির্ভর করে না। চিকিৎসাটা নির্ভর করে এই যে একটু আগে আপনি যেটা বললেন তার লক্ষণ সমষ্টির উপর, সে কি লক্ষণ নিয়ে এসছে। করোনা একটা ভাইরাল ডিজিজ আমরা সবাই জানি। তো করোনারও যে ধরনের যে ফর্মুলায় চিকিৎসা হবে, যে প্রিন্সিপালে চিকিৎসা হবে, একটা ব্যাকটেরিয়াল ডিজিজ বা অন্য কোনো ডিজেনারেটিভ ডিজিজ তারও একই ফর্মুলায় চিকিৎসা হবে। করোনার ক্ষেত্রেও আমরা লক্ষণ সমষ্টি দেখেই চিকিৎসা করব। তো যে ধরনের লক্ষণ সমষ্টি, ধরুন এই যে প্রিভেন্টিভ যেসব মেডিসিন আর্সেনিক, ব্রায়োনিয়া, পালসেটিলা, এই রাস্টক্স, এই ধরনের মেডিসিন গুলোই সাধারণত আসার কথা। আর্সেনিক কেন এসেছিল আমি বলি, আর্সেনিকের কথাটা কেন এসেছিল একটু বলে নেওয়া দরকার। যে উহানে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে বলা হয়েছিল প্রথম যে ওখানে একটা মিট মার্কেট আমরা বলবো, সেখান থেকে শুরু হয়েছিল। তো আর্সেনিকের কথা এই জন্য এসেছিল আমাদের হোমিওপ্যাথিতে। কখনো যদি কোনো লোক দেখুন পচা মাছ মাংস ইত্যাদি খেয়ে বা কোনো অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে কোনো ডিজিজ শুরু হয়, তখন আর্সেনিক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। সেই জন্য এই আর্সেনিক প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইএস ডিপার্টমেন্ট আর্সেনিকের কথা বলেছিল। তারপর তো আরো এক্সপেরিমেন্ট হয়েছে, কিন্তু এখানে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায়, কানাডা, ইংল্যান্ড, ওই ডাক্তাররাও তারপর দেখে দেখে ব্রায়োনিয়ার কথা বলেছেন। আমরাও দেখেছি ব্রায়োনিয়া অনেক ক্ষেত্রেই লাগছে, বেলেডোনা লাগছে। এখন আমরা যেসব অনেক পেশেন্ট পাচ্ছি এখন এই মুহূর্তে দেখুন সর্দি কাশি একটু জ্বর নিয়ে আসছে, এদের অনেকের হয়তো অনেকে ইয়ে করেননি, আমরা বলছি কোভিড লাইক ইলনেস। একটু ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে, দেখবেন অনেক লোক হয়তো অল্প ঠান্ডা সাইকেলে গেল বা বাইকে গেল, কোনো বাসে যাচ্ছে, মাথায় ঠান্ডা লাগছে, এক্ষেত্রে বেলেডোনা একটা ইম্পর্টেন্ট মেডিসিন। আর একটা কথা বলবো, শুধু মেডিসিনের ব্যাপার নয়, কোভিড এর ক্ষেত্রে যেটা সাধারণভাবে কোভিড একটা শ্বাসযন্ত্রের অসুখ, তো লাং এফেক্টেড এবং কমপ্লিকেশন, নিউমোনিয়া একটা মূল বিষয়। তো ফসফরাস আর একটা ইম্পর্টেন্ট মেডিসিন। আরেকটা হচ্ছে শুধু মেডিসিনের কথা চিন্তা করলে হবে না, যাতে না হয় সেই জন্য আরেকটা প্রিভেনশন হচ্ছে যে মাস্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মাস্ক এই জন্য যেহেতু শ্বাসযন্ত্র এফেক্টেড হয়, তাহলে কোনোভাবে যাতে নাক এবং মুখ দিয়ে ভাইরাস গুলো না ঢোকে সেই জন্য মাস্ক, প্লাস বারবার হাত ধোয়া, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই। আচ্ছা, যারা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা সারিতে ভুগছেন তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি কিছু করতে পারবে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, যাতেই ভুগুক, যে ওষুধেই ভুগুক, আমাদের ফর্মুলাটা টোটালিটি অফ সিমটম বা লক্ষণ সমষ্টি। এখন একটা ক্ষেত্রে হয় কি, অনেক ক্ষেত্রে
রোগীরা তো বোঝেন না তার কি হয়েছে। এখন প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে মনে করুন একজনের, সেক্ষেত্রে অক্সিজেন দিতে হবে, তার ভেন্টিলেশন লাগতে পারে, তো সেক্ষেত্রে তো হসপিটালে এডমিশন নিতেই হবে, কারণ বাড়িতে আপনি ভেন্টিলেশন কি করে দেবেন বা অক্সিজেন কি করে দেবেন। এই ব্যাপারটা একটা প্রবলেম। তবে যে কোনো একিউট ডিজিজ হোমিওপ্যাথির দারুণ সাকসেস আছে, বিশেষত প্রথম দিকে এলে খুব ভালো। একদম অ্যাডভান্স স্টেজে চলে গেলেন, যখন আপনাকে ভেন্টিলেট করতে হচ্ছে, অক্সিজেন দিতে হচ্ছে, তখন তো বাড়িতে বা চিকিৎসা করার সুযোগ থাকে না। যখন কলেরার এপিডেমিক ইন্ডিয়াতে হয়েছিল বিভিন্ন সময়, এমনকি বাংলাদেশ ওয়ারের সময় প্রচন্ড কলেরার আউটব্রেক হয়েছিল, কলেরার এপিডেমিক হয়েছিল, হোমিওপ্যাথি সাকসেস ছিল অন্য যে কোনো সিস্টেম থেকে অনেক বেশি। এই জন্য হোমিওপ্যাথিকে 1973 সালে স্বীকৃতিই দেওয়া হয়। তো সেরকম যে কোনো একিউট ডিজিজ, শুধু এটা বলছি না, যে কোনো একিউট ডিজিজ আন্তরিক হোমিওপ্যাথিক ওষুধ সাকসেস পেয়েছে। সাধারণ মানুষের যেটা ধারণা যে একিউট ডিজিজে হোমিওপ্যাথিক বোধহয় কিছু করতে পারে না, ক্রনিক ডিজিজে ভালো, এটা কিন্তু সঠিক নয়। এই ধারণাটা কিন্তু ভীষণ ভাবে আছে মানুষের মধ্যে, ভীষণ ভাবে আছে। আমি একটু বলে নিই কেন প্রবলেমটা। আমি সেই সঙ্গে একটা প্রশ্ন আপনাকে করে নিই এই প্রসঙ্গে। এবং ধরুন এই যে ধারণাটা, সেটা হয়তো আরো বেশি জোরদার হয় এই কারণে যে আজকে ধরুন অ্যালোপ্যাথির ক্ষেত্রে আমরা গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় ভ্যাকসিনের জন্য যে গবেষণা চলছে তার খবর পাচ্ছি, কোনটা কত দূরে এগোলো, কোনটা থার্ড স্টেজের ট্রায়ালে আছে, সেই সব খবর আমরা প্রতি মুহূর্তে পাচ্ছি। কিন্তু হোমিওপ্যাথির রেসপন্সটা কি, সেখানে কি হচ্ছে, নতুন গবেষণা কি আদৌ হচ্ছে, কোনো খবর নেই। তো সেই জন্যই মানুষ মনে করেন যে কোনো এপিডেমিক বা এই ধরনের একটা হঠাৎ করে কোনো মহামারীর ক্ষেত্রে হোমিওপ্যাথি বোধহয় ততটা কার্যকর নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, পৃথিবীর বেশিরভাগ জায়গায় সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো সিস্টেম অফ মেডিসিন কিন্তু দাঁড়াতে পারে না। তো আমাদের ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতাটা তুলনামূলকভাবে অনেক কম। আর এটা যেটা বললেন যে কোনো এক্সপেরিমেন্ট বা কিছু হচ্ছে কিনা, এক্সপেরিমেন্ট কিন্তু প্রচুর হচ্ছে, তারা পৃথিবীতেই হয়েছে। হানিম্যান বের করেছিলেন 99টা মেডিসিন, এখন প্রায় মেডিসিনের সংখ্যা 3000-এর উপরে। তাহলে এক্সপেরিমেন্ট যদি নাই হতো, তত বেশি মেডিসিন কি করে এলো। প্লাস পৃথিবীর বোধহয় বেশিরভাগ দেশে হোমিওপ্যাথি আছে, মানে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রচলিত আছে বিভিন্নভাবে, কিন্তু অসুবিধাটা হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতা বেশিরভাগ জায়গায় নেই। এটা একটা মূল কারণ যে লোকে কেন জানতে পারেন। আচ্ছা ডক্টর দাস, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরুন সংক্রমণটা যখন প্রথম শুরু হলো, সে চীন থেকে হয়ে যখন বিভিন্ন দেশে ছড়িয়ে আমাদের দেশেও এলো, প্রথম দিকটায় সবাই খুব দিশেহারা ছিলেন। কিন্তু এখন অ্যালোপ্যাথিতে একটা সুনির্দিষ্ট ট্রিটমেন্ট প্রোটোকল স্থির করা গেছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। হোমিওপ্যাথিতে কি সেরকম কোনো সুনির্দিষ্ট প্রোটোকল স্থির করা গেছে? হোমিওপ্যাথির প্রোটোকলটা তো রেডি আছে, নতুন করে কিছু নেই। আপনি অ্যালোপ্যাথিতে যেটা বলছেন, ব্যক্তিগত তো অ্যালোপ্যাথিতে কোনো ওষুধ নেই, যেটা ওনারা সাপোর্টিভ ট্রিটমেন্ট করেন। মূল জায়গাটার কোনো ওষুধ নেই। জ্বর হলো, জ্বরের একটা ট্রিটমেন্ট করছেন। লাং এফেক্টেড হলো, সেখানে লাংটা কি করে বাঁচানো যায়, বা যদি অনেক সময় ডায়রিয়া হয়, ডায়রিয়ার কোনো একটা ওষুধ দিয়ে চেষ্টা করছেন, বা শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন দিচ্ছেন। কারণ কোনো ভাইরাল ডিজিজে কোনো ওষুধ অ্যালোপ্যাথিতে নেই। আমাদের ব্যাপারটা কিন্তু যেটা বললাম যে ভাইরাল ডিজিজই হোক আর ব্যাকটেরিয়াল ডিজিজই হোক, একটা পেশেন্ট যখন এলো তার লক্ষণ সমষ্টির উপরে আমরা মিলিয়ে তো ওষুধটা দেই। তো আমাদের ক্ষেত্রে ব্যাকটেরিয়া ভাইরাস কোনো প্রবলেমই নয়। মনে করুন আজকে করোনা আছে, ভবিষ্যতেও যদি কোনো এরকম ভাইরাল ডিজিজ নতুন আসে, তারও আমাদের রেডিমেড ওষুধ আছে, এখন থেকেই আছে। তার কারণ আমাদের ফর্মুলাটাই তো আলাদা। আমরা কি করি, আমরা ব্যাকটেরিয়া বা ভাইরাস মারি না, আমরা শরীরের ইমিউন সিস্টেমটা বা প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দিই। ওটাই ব্যাকটেরিয়া ভাইরাস যা থাকে সেটাকে মারে। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা, যে আমরা নর্মালি যেরকম অন্য কনভেনশনাল সিস্টেম যেভাবে করে তার উল্টো ভাবে আমরা করি, আমরা প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াই। সেই জন্য আমাদের সবসময় আমাদের ইউনিভার্সাল প্রোটোকল এটা, যে কোনো ডিজিজের বিরুদ্ধে। শেষ প্রশ্ন ডক্টর দাস, করোনা আবহে যারা হোমিওপ্যাথির উপর ভরসা রাখতেছেন, একজন চিকিৎসক হিসেবে তাদের আপনি কি পরামর্শ দেবেন? পরামর্শ দেব দুটো। একটা হচ্ছে যে করোনা হওয়ার আগে যেটা বললাম যে প্রিভেনশনের জন্য আপনি কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়ে, নিজে নাকে কোনো একজন ডাক্তারের কাছে যান, গিয়ে বলুন যে আমি এটা প্রিভেন্টের জন্য আমাকে ওষুধ, প্রিভেনশনের জন্য ওষুধ দিন, তার পরামর্শ অনুযায়ী ওষুধ খান, তাহলে প্রিভেন্ট করা যাবে। আর দ্বিতীয় যেটা বলবো যে আমরা যে ফর্মুলাগুলো আছে, মাস্ক ব্যবহার করবেন, বারবার হাত ধোবেন, আর কারু যদি বাড়িতে হয় তাকে একটু আইসোলেশনে রাখা, এইগুলোই হচ্ছে মূল ব্যাপার। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। অনেক ধন্যবাদ ডক্টর দাস। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন হোমিওপ্যাথ ডক্টর বিপ্লব দাস। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত।
অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।